পিটিশনের কপি। যেহেতু আদালতে প্রমাণিত হয়েছে যে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট আমার বিয়ের আগে জমানো টাকা থেকে দেওয়া এবং প্রতি মাসে কিস্তিও আমার স্যালারি থেকে কাটা হয়েছে, তাই ফ্ল্যাটের মালিকানা সাময়িকভাবে আমার নামেই ডিক্লেয়ার করা হয়েছে। মেইলের সাথে আমার সেই ধানমন্ডি ফ্ল্যাটের কিছু বর্তমান ছবি অ্যাটাচ করা ছিল। আমি তিক্তভাবে হাসলাম। যে ফ্ল্যাটটা একসময় এত গোছানো আর পরিপাটি ছিল, সেটা এখন একটা পরিত্যক্ত গুদামের মতো দেখাচ্ছে। দরজায় লাল রঙের নোটিশ সেটে দেওয়া হয়েছে। ব্যাংক এবং বিল্ডিং কমিটির পক্ষ থেকে বকেয়া পরিশোধ করা চূড়ান্ত সতর্কতা। আমার লয়ারের দেওয়া তথ্য অনুযায়ী রনি এখন বাধ্য হয়ে ওর মা আর ভাই সিয়ামকে নিয়ে মিরপুরের একটা ছোট পুরনো ভাড়া বাসায় উঠেছে। সিয়ামের পা ক্যাসিনোর পাওনাদারদের মারণের কারণে পঙ্গু হয়ে যায়। আর রনি যে 3,20,000 টাকা বেতনের অহংকার করতো, তার অর্ধেকটাই এখন ব্যাংকের লোনের দেনা শোধ করতে কেটে নেয়। আর বাকি যা থাকে তা দিয়ে ওর মায়ের ওষুধ আর 3 বেলার ডাল ভাতের খরচই জোটে না। কোথায় গেল ওর সেই দামি ব্র্যান্ডের জামা কাপড় আর অহংকার? মা আর ভাইদের সেই অন্তহীন লোভের গর্ত ভরাট করতে গিয়ে ও নিজে সবকিছু বিক্রি করে এখন নিঃস্ব। 5 মাস পর আমি 1 সপ্তাহের জন্য বাংলাদেশে ফিরলাম। ফ্ল্যাট বিক্রির চূড়ান্ত চুক্তিপত্র সই করা এবং আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শেষ করাই ছিল আমার উদ্দেশ্য। আমার লয়ারের চেম্বারে রনির সাথে আমার দেখা হলো। আমি ওকে দেখে প্রায় চিনতেই পারছিলাম না। যে মানুষটা একসময় বুক ফুলে অহংকারে হাসি এসে আমার দিকে তাকাতো, সে এখন ঘরের এক কোণে কুকড়ে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে এক ধাক্কায় বয়স অন্তত 10 বছর বেড়ে গেছে। গায়ে শার্টটা মলিন, চোখের নিচে গভীর কালচে দাগ। যখন সে আমাকে ভেতরে ঢুকতে দেখলো, পরনে ফর্মাল স্যুট, চোখে আত্মবিশ্বাস আর এক অপরূপ গাম্ভীর্য, ওর ঠোঁট দুটো হঠাৎ কেঁপে উঠলো। দিয়া, ওর গলার স্বর ছিল ভাঙা আর খসখসে। দিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছিলাম। আমি সব বুঝতে পেরেছি। আমার পরিবার, ওরা শুধু আমাকে একটা টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছে। আমার যখন টাকা শেষ হয়ে গেল, আম্মা আমার উপর দোষ চাপাচ্ছেন। আর সিয়াম এখনো জুয়া খেলা টাকার জন্য চেঁচায়। একমাত্র তুমি একমাত্র মানুষ ছিলে যে আমাকে আসলেই ভালোবাসতে। সে উঠে দাঁড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আমি এক পা পিছিয়ে গিয়ে একদম শীতল দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আমি এখানে পেপারে সাইন করতে এসেছি রনি, তোমার অনুশোচনা গল্প শুনতে আসিনি। আমি শান্ত গলায় ওকে বললাম, দিয়া প্লিজ চলো আমরা আবারও নতুন করে শুরু করি। এখন থেকে আমার পুরো 3,20,000 টাকা বেতন আমি তোমার হাতেই তুলে দিব। একটা টাকাও আমি মা ভাই বোনকে দিব না। আমার টাকা তুমি যেভাবে ইচ্ছা খরচ করো, প্লিজ ফিরে এসো। সে অনুনয় করতে করতে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, ঠিক তেমনি যেমনটা ওর ভাই মেসেজে হাত জোর করে ইমোজি পাঠিয়েছিল। আমি উপর থেকে নিচ পর্যন্ত ওকে একবার দেখলাম। মনে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, আছে শুধু একরাশ করুণা আর চরম উদাসীনতা। রনি, আমি খুব ধীরে ধীরে বললাম, প্রতিটি শব্দ যেন আদালতে চূড়ান্ত রায়ের মতো শোনালো। আমেরিকায় আমার বর্তমান স্যালারি তোমার এই বেতনের 3 গুণেরও বেশি। আমার নিজের টাকা একলা আমার রাজকীয় জীবনযাপনের জন্যই যথেষ্ট, যেখানে কোনো পুরুষের দয়ার প্রয়োজন নেই। আমি কলমটা তুলে নিলাম এবং মুহূর্তের মধ্যে ডিভোর্স পেপারে শেষ পাতায় সই করে দিলাম। তুমি যখন বলেছিলে তোমার টাকার উপর আমার কোনো অধিকার নেই, আমি সেটা মেনে নিয়েছিলাম। আর আজ আমি তোমাকে জানিয়ে যাচ্ছি, আমার জীবন, আমার টাকা আর আমার ভবিষ্যতের উপর তোমারও কথা বলা তো দূরের কথা, দূর থেকে উকি দেওয়ারও কোনো অধিকার আর অবশিষ্ট নেই। আমি কলমটা টেবিলের উপর রাখলাম, আমার দামি হ্যান্ডব্যাগটা কাঁধে নিলাম এবং এক মুহূর্ত দ্বিধা না করে ঘুরে দাঁড়ালাম। আমার পেছনে পড়ে রইল এক অহংকারী পুরুষের দুর্বল অসহায় কান্নার আওয়াজ, যে নিজের ভুয়া আত্মসম্মান আর অন্ধমোহের জন্য জীবনের আসল সম্পদকে হারিয়ে ফেলেছে। আমি লয়ারের অফিস থেকে বের হলাম। ঢাকার বাইরে তপ্ত রোদও আজ আমার কাছে এক অদ্ভুত স্নিগ্ধ লাগলো। আমি মুক্ত, আমার অতীত ডাস্টবিনে, আর আমার ভবিষ্যৎ এখন শুধুই আমার নিজের হাতে লেখা। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের শেষ পর্ব।